সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 744তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সর্ববামে রয়েছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। মিস্টার সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমার বামে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমরা মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কথা বলব। বিশেষ করে ইরানের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের বিষয়ে আলোচনা করব। তার ফলে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়ছে, বিশেষ করে জ্বালানি খাতে কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে এই যে ইরানের যে যুদ্ধটি চলমান রয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলা, এই সর্বশেষ অবস্থা যদি আমাদেরকে জানেন, এখন আসলে যুদ্ধের গতি প্রকৃতি এবং কী অবস্থা চলছে? এখন যুদ্ধের গতি প্রকৃতি যা বা সর্বশেষ যা পরিস্থিতি, সেটা হচ্ছে আমি সর্বশেষ যে খবরটুকু জানি বা রেখেছি, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল এবং এই ভাষণটার ভেতরে কি আসে ভাষণটা থেকে, এরকম একটা মানে একটা বড় রকমের প্রত্যাশা ছিল আমেরিকার জনগণ এবং সারা বিশ্বের মানুষের, যে ডোনাল্ড ট্রাম্প কি বলেন। এবং তিনি যেহেতু একেবারে হঠাৎ করে ভাষণ দেওয়ার কথা বলেছেন বলা যায়, সেই জন্য বেশিরভাগ মানুষেরই প্রত্যাশা ছিল হয়তো যুদ্ধটা বন্ধের ব্যাপারে কোনো ভালো একটা ইতিবাচক ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে তিনি ওই চর্বিত চর্বণী করেছেন। আমি আল জাজিরার রিপোর্ট দেখলাম, তাতে মূলত 4টা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। এই কথাগুলোই তিনি সবসময় বলে এসেছেন। একটা হচ্ছে যে যুদ্ধ খুব প্রয়োজন ছিল, তারপরে যুদ্ধে আমেরিকা জিতে গেছে, এই যুদ্ধ অব্যাহত রাখতে হবে এবং দ্রুতই এই যুদ্ধ শেষ করে দেবেন। তা আসলে এই 4টাকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা জায়গায় এসে দাঁড়ায় যে এই যুদ্ধ অব্যাহত রাখতে হবে। তিনি যতই বলুন যে দ্রুতই শেষ করে দেব, এবং তিনি বারবার বলছেন যে ইরান চুক্তি করার জন্য একেবারে আমাদেরকে খুব চাপাচাপি করছেন, একদম দে আর বেগিং, এরকম বলছেন যে তারা বারবার অনুরোধ উপরোধ করছেন, কিন্তু আসলে বাস্তবতা তা না। তো এই জায়গায় যখন উনি বলেছেন যে আমরা জিতে গেছি এবং দ্রুতই আমরা যুদ্ধ শেষ করে দেব এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই কথা বলার পরপরই দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে ইরানের পক্ষ থেকে, তাৎক্ষণিকভাবেই ইরান ইসরায়েলে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটা হলো একটা রিয়াকশন। ইরান এটা দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে যে ইরান সামরিকভাবে ধ্বংস তো হয়ইনি এবং আমেরিকা চাইলেই খুব দ্রুত যুদ্ধ বন্ধ করতে পারবে না। যুদ্ধটা বন্ধ হতে হলে ইরানের ইচ্ছার গুরুত্ব থাকতে হবে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের 20 থেকে 25 মিনিটের ভেতরে S&P নামে সম্ভবত একটা কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি, স্টক এক্সচেঞ্জে তাদের ব্যাপক রকমের লস হয়েছে। $550 বিলিয়ন, অর্থাৎ $550 বিলিয়ন নেই হয়ে গেছে, লস খেয়েছে এই কোম্পানিটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরপরই 20-25 মিনিট ভেতরে। তো যুদ্ধের পরিস্থিতি যা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলমান আছে। ইরান মার্কিন ঘাঁটিগুলোতে মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। আমেরিকার যারা মিত্র, যারা ইরানের এগেনস্টে এই মুহূর্তে কাজ করছে, যুদ্ধ করছে বা যুদ্ধে সহযোগিতা করছে, তাদের উপর যেমন হামলা চালাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের উপরেও ব্যাপক রকমের হামলা চালাচ্ছে। অপর পাশে ইসরায়েল এবং আমেরিকাও ইরানের উপর হামলা চালাচ্ছে, যথেষ্টই বড় বড় হামলা চালাচ্ছে। তবে এর ভেতরে আমেরিকা যে ঘোষণাটা দিয়েছিল যে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এগুলো ধ্বংস করে দেবে, সেইটা যেহেতু আপাতত অফ রেখেছে, কিন্তু ইসরায়েল কম বেশি এই কাজগুলো করে যাচ্ছে। তো সামগ্রিকভাবে সর্বশেষ যা বলা যাবে যে যুদ্ধ অব্যাহত এবং যুদ্ধ থেমে যাওয়ার কোনো সিচুয়েশন তৈরি হয়নি, এরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম হরমুজ প্রণালী বন্ধ একদম কমপ্লিটলি। গতকাল হরমুজ প্রণালী ব্যবহার করে আমেরিকা, ইসরায়েল এবং কাতারের, আমেরিকা ইসরায়েলের দুটো তেলবাহী জাহাজ মুভ করার চেষ্টা করেছিল এবং কাতারের একটা LNG বাহী জাহাজ মুভ করার চেষ্টা করেছে। 3টা জাহাজেই ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ভেতরে ইসরায়েলের যে জাহাজটা, সেটা পারস্য উপসাগরের মধ্যাঞ্চলে, আমি সকালে দেখলাম যে এখনও চলছে ব্যাপারটা এরকম। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে
যে এই যুদ্ধকে কেন্দ্র করে যে সিচুয়েশন তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, তার আপাতত কোনো ইতিবাচক উন্নতি নেই, অর্থাৎ থেমে যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি, লক্ষণ দেখা যাচ্ছে না। আপনার কাছে আসবো অধ্যাপক শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে ইরানের যুদ্ধের কারণে বা ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধটি চলছে এর কারণে সারা বিশ্বেই অর্থনীতির উপর চাপ পড়েছে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে, এবং তার ঢেউ আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি সংকটটি কিন্তু রয়ে গেছে। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে, ঘন্টার পর ঘন্টা জ্বালানি পাচ্ছে না বা অভিযোগ করছে। এই বিষয়ে আসলে কি বলবেন? আসলেই কি এটা যুদ্ধের কারণে এখনই পড়ছে, নাকি আমরা কিছুটা দায়ী আছি সংকটের জন্য? ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশন দর্শক শ্রোতাকে ধন্যবাদ। তা আমার কাছে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে যে কোনো যুদ্ধ পরিস্থিতি আসলে জ্বালানির একটা সংকট তৈরি হয়, সেটা আমাদের দেশের উপরও পড়ে। আপনারা দেখেন, যদি আমরা বিগত ঘটনাগুলোকে যদি আমরা দেখি, যে আরব ইসরায়েলের যে 1973 সালে ইয়ম কিপুর ওয়ার আমরা বলতেছিলাম, তখন কিন্তু সে দেখেন বিশাল একটা জ্বালানি সংকট তৈরি হয়েছিল। এটা বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয় যে এর প্রভাব। তার আগে কিন্তু $3 ছিল, পরে ইয়ম কিপুর ওয়ারের কারণে $12 হয়ে গেছে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের। তা গালফ ওয়ারে যে উপসাগর ওয়ার, এটা কিন্তু এটাতে কারণে আমাদের প্রাইস বাড়ছে, যার কারণে এটা প্রভাব বাংলাদেশে আসছে। ইরাকের ওয়ার সেইটাও আসছে। আরব স্প্রিংয়ের ক্ষেত্রে লিবিয়া যখন আক্রমণ করলো, তখনও কিন্তু একটা বড় ধরনের প্রাইসের প্রতি একটা জ্বালানি সংকট দেখা দিয়েছে। রাশিয়া ইউক্রেনের সম্প্রতি যে যুদ্ধটা এখনও চলমান, সেটার কারণে কিন্তু জ্বালানির একটা দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের মধ্যে পড়ছে। তো এখন যেহেতু ইরান ইসরায়েলের যে সংঘাত, এটা অলরেডি এই 1 মাসের বেশি এটা অতিবাহিত হয়েছে। তা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখতে পাই এখন, যেহেতু এই যুদ্ধের মানে জ্বালানির অবকাঠামোগুলো, যেহেতু মধ্যপ্রাচ্যতে সবচেয়ে আমাদের যে জ্বালানিগুলো আমরা আনি, আমাদের প্রায় 65% আমদানি নির্ভর জ্বালানি, তো এগুলো মধ্যপ্রাচ্য থেকে আমাদের এগুলো আনা হয়। তার মধ্যে দেখা গেছে যে তাদের অবকাঠামোগুলো পুরোপুরি অনেকগুলোই ধ্বংসের ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে, এবং যা হরমুজ প্রণালীতে যে নিয়ন্ত্রণ করতেছে ইরান, সেইটাও কিন্তু পরিবহনের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা বিপর্যয় দেখা দিছে। তো এই প্রেক্ষিতে যে আমাদের দেশের সক্ষমতার বিষয়ে, যেহেতু আমরা সকলেই কম বেশি অবগত আছি, জানি যে আমরা কিন্তু 1-1.5 মাসের বেশি আমরা আমাদের ক্যাপাসিটি নেই স্টোরেজ করা, যেহেতু আমরা আমদানি নির্ভর 65% জ্বালানি। তো অলরেডি 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের যে এলসি খুলে যে সহসা জ্বালানি, আমরা যে একটা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে এগ্রিমেন্ট করে আমরা আগে একটা সহজীকরণ প্রসেস ছিল, সেটার মাধ্যমে কিন্তু আমরা দ্রুত আমরা পাচ্ছি না। তার স্পট মার্কেটে জ্বালানি আনা কিন্তু এখানে অনেক দাম দিয়ে আনতে হয়, যেহেতু এটার একটা কম্পিটিটিভ প্রাইস করে যেটা ওঠে সেটা আনতে হয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা করলে সুবিধা পাওয়া যায়, সেটা থাকে না। যেহেতু আমাদের ক্যাপাসিটি নেই রিজার্ভের, এবং এগুলি সহসা আনতেও পারছি না। একটা ডেফিনেটলি আমাদের সংরক্ষণের ক্যাপাসিটি আমাদের দেখতে পাচ্ছি যে অন্যান্য দেশের পৃথিবীর তুলনায় আমাদের খুবই, আমরা 1-1.5 মাস যদি হয়, অন্যান্য দেশ কিন্তু এটা 90 দিন পর্যন্ত রাখতে পারে বড়, এবং তার চেয়ে বেশি দিনও রাখতে পারছে তাদের ক্যাপাসিটি। তা আমাদের যারা এগুলো পদ্মা, মেঘনা, যমুনা যা এগুলো আমাদের আছে যে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে, সেগুলো আগের মতোই ক্যাপাসিটি। আমরা এই সুযোগে আমরা যদি ক্যাপাসিটি বাড়ানো যেত, তাহলে কিন্তু আমাদের যখন প্রাইস কম থাকে তখন কিন্তু আমরা রিজার্ভ করে এটার সুযোগটা আমরা নিতে পারি, কিন্তু এইগুলো আমাদের কোনো সক্ষমতা বৃদ্ধি পায়নি। তা বরঞ্চ আমাদের খরচ আরও বাড়ছে। খরচ দিনে কেন বাড়তেছে আমি একটু বলি, যে আমাদের সংকট তো সবসময় লেগে আছে, এবং এই ধরনের সংঘাতের ফলে আরও সংকট আমরা বেশি ঘনীভূত হচ্ছে। এটার প্রভাব আমাদের অর্থনৈতিকভাবে চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। কিন্তু আপনি দেখেন আজকে ইস্টার্ন রিফাইনারি যে আমরা যে ক্রুড আনবো অন্যান্য দেশ থেকে বিকল্প হিসাবে, সেটা এনে যে এটার ক্যাপাসিটিও আমাদের যে আগের যে পাকিস্তান বা বাংলাদেশে প্রথম যা আসছিল তাই আছে। এটার সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমরা কোনো উদ্যোগ নেইনি। তারপরে দেখেন যে পদ্মা, মেঘনা, যমুনা যে বিপিসি আন্ডারে যে ইয়াগুলো ডিস্ট্রিবিউশনগুলো আছে, কোম্পানিগুলো তেল সরবরাহ করে যা আমাদের দেয়, তাদের দেখেন তারাও কি করছে, যে তাদের এমনি স্টোরেজ ক্যাপাসিটি না পারে, তারা নিজেরা কিন্তু, আমি যতটুকু জানি যে তারা কি করতেছে, যে তাদের একটা প্রফিট, মানে তারা তো কোনো ম্যানুফ্যাকচারিং করে না, তারা কোনো কিছু প্রোডাকশন করে না, তারা বাড়ির থেকে এনে এগুলো জাস্ট হাত বদল করে ডিস্ট্রিবিউশন করে। তারা এখানে প্রফিট হিসাবে প্রচুর টাকা তারা নেয় ইয়ারলি, একজনের 3 থেকে 5-7 লাখ টাকা এরকমই শুনেছি। তার মানে এখানে আমি অর্থটা এইটা বলতে চাচ্ছি যে এখানে প্রচুর আমাদের সিস্টেমের লস হচ্ছে, যেগুলো ব্যবস্থাপনার অভাবে এই প্রাইসগুলো আমাদের জনগণকে ভোগ করতে হচ্ছে।
এমনি আমরা জ্বালানি সংকটে আছি, বিভিন্ন কারণে আমরা খুব বিশেষভাবে প্রভাবিত করে, তারপরে আমাদের যে ব্যবস্থাপনার বিষয় সেগুলো তো চরমভাবে আমরা আসলে উন্নত করতে পারিনি, যার কারণে কিন্তু আসলে আমাদের সামনে আরও আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আমি মনে করি। শাহ ইসলাম, আপনি বলছিলেন যে সহসা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখছেন না, অব্যাহত থাকার সম্ভাবনা বেশি সেটি বলছেন, কিন্তু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার বক্তব্যে একাধিকবার বলেছেন অল্প সময় যুদ্ধ করবেন। প্রথমে তো খুবই অল্প সময়ের কথা বলেছিলেন, এখনও বলছেন যে তিনি যুদ্ধ শেষ করে ফেলবেন বা কমাবেন। এর মধ্যে একটি খবর আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রের মধ্যে 2/3 মানুষ তারা কিন্তু যুদ্ধ চায় এবং তারাও সেখানে যুদ্ধবিরোধী আন্দোলন সংগ্রাম করছে। তো এই কথাগুলোকে আসলে নিজ দেশের মানুষের যাতে খুশি রাখার জন্য বলছেন নাকি কোনো কৌশল হিসেবে বলছেন, না কি আসলে কি মনে করেন? এখানে কয়েকটা ব্যাপার আছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে যদি আলোচনা করেন তাহলে কয়েকটা ব্যাপার আছে। একটা প্রথম কথা বলে আসতে হবে যে এই ভদ্রলোক আসলে একটু পাগলাটে টাইপের এবং তার মস্তিষ্ক, মন, সমস্ত সব কিছু নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ আছে। শুধু তাই না, আমি এই প্রশ্ন তুললেই হবে না বা আমি তুলছি ব্যাপারটা তাই না। আমি আজকেই একটা খবর দেখলাম, আজকে উনি তো ভাষণ দিয়েছেন গতকালকে, তার মানে আমেরিকান টাইম ওয়েডনেসডেতে। তো সেক্ষেত্রে সেই ভাষণে তিনি যা বলেছেন এর ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আল জাজিরা একটা মোটামুটি তাৎক্ষণিক একটা এক্সপ্লেনার করেছে, আমি পড়ে দেখলাম। সেখানে একজন আমেরিকান সাইকোলজিস্ট তিনি বলছেন যে আমি শিশু মনোরোগ বিশেষজ্ঞ নই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বক্তব্যের পর তিনি বলছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে আসলে বুঝতে পারি না। এর মানে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প শিশু সুলভ কথা বলেন, বাচ্চার মতো কথা বলেন। তো আমার কাজ তো বাচ্চাদের সাইকোলজি বোঝায় না, আমার কাজ বড়দের সাইকোলজি বোঝায়। ডোনাল্ড ট্রাম্প যে কী বলেন এটা আমি বুঝতে পারি না, ওই মনোরোগ বিশেষজ্ঞ বলছেন। তো এটা একটা সিচুয়েশন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে যদি আমরা কথা বলি, তিনি বারবার বলছেন যে যুদ্ধ দ্রুত শেষ করে দেব, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি এবং ইরান খুব যুদ্ধ বন্ধের জন্য, বিরতির জন্য পাগল হয়ে গেছে। এই কথাগুলো বলছে মূলত দুই কারণে। একটা হচ্ছে আমেরিকার জনগণকে খুশি রাখা, যুদ্ধে আপার হ্যান্ড আছে, মারাত্মকভাবে অপমানজনক পর্যায়ে পরিস্থিতিতে পড়েছে আমেরিকা এই যুদ্ধে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে দেখাতে হচ্ছে বিশ্বের কাছে যে আমেরিকা আপার হ্যান্ড আছে, এই কারণে তাকে ওই সমস্ত কথা বাহুল্যভাবে বলতে হচ্ছে, এক। আর দুই হচ্ছে যে এই যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি, সারা বিশ্বের অর্থনীতি এবং তেলের বাজার মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির মুখে পড়েছে। কেমন? তো বিশেষ করে স্টক এক্সচেঞ্জগুলো যে মুহুর্মুহু যে কীভাবে ধসের ভিতরে পড়ছে, আপনার জাপান, কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের, আমেরিকার বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জে কী মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আমি আমার আগের আলাপেই বললাম যে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার 20 থেকে 25 মিনিটের ভেতরে S&P নামে একটা যে কোম্পানি, তারা 550 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন ডলার, 550 বিলিয়ন ডলার হারিয়েছে 20 থেকে 25 মিনিটের ভিতরে। এর আগে একদিন ওয়াল স্ট্রিট জার্নালে স্টক এক্সচেঞ্জে একদিনেই $1 ট্রিলিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইরকম বিভিন্ন, এই কয়েকদিন আগে একদিনে দক্ষিণ কোরিয়ায় $300 বিলিয়ন লস হয়েছে তাদের স্টক এক্সচেঞ্জে। এ তো স্টক এক্সচেঞ্জের ব্যাপার। জ্বালানি খাতে এই যে চরম বিশৃঙ্খলা সারা বিশ্বে তৈরি হয়েছে এবং দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, একটা হাহাকার লেগে গেছে সারা বিশ্বের অর্থনৈতিক জগতে। এইটার দায়িত্ব মূলত ডোনাল্ড ট্রাম্পের। তিনি একা সিদ্ধান্ত নিয়ে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং এই নেতানিয়াহু, এই দুইজনকে তো এখন যুদ্ধাপরাধী বলা হচ্ছে। এবং আল জাজিরার একটা রিপোর্টে দেখলাম মনে হয় যে এখন যদি তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা হয় তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার যথেষ্ট উপাদান প্রস্তুত, যুদ্ধে যে অন্যায় করেছে। তো এই অন্যায়ভাবে একক কৃতিত্ব নেওয়ার খায়েশ থেকে এই সারা বিশ্বের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সারা বিশ্ব যে ক্ষতির মুখে পড়েছে এর দায় এড়ানোর চেষ্টা করছেন এবং কিছুটা ম্যানেজ করার চেষ্টা করছেন। এই জন্য হাট করে ঘোষণা দিচ্ছেন যে যুদ্ধ খুব দ্রুতই বন্ধ করে দেওয়া হবে, আগামী 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহ চালাবো যুদ্ধে আমরা বিজয়ী হয়ে গেছে, এই সমস্ত কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে আসল চিত্র এইটা নয়, আসল চিত্র জাস্ট এর বিপরীত। আচ্ছা, অধ্যাপক শফিকুল ইসলাম, জ্বালানির যে প্রভাব আমরা সেটা লক্ষ্য করছি এবং আপনি বলছেন যে এর প্রভাব
আরও পড়বে যদি, এবং আপনি যেটা বললেন যে 1 থেকে 1.5 মাস আমাদের জ্বালানি মজুদ আছে বা রাখা সম্ভব হয়। এখন যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী, যেটি সিরাজুল ইসলাম বলছেন যে আরও মানে খুব সহজেই বন্ধ হবে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে আমাদের এই সংকটটা তো আরও প্রকট হবে। জি, তা আসলে এখন আমাদের যে পরিকল্পনা, তো আসলে সবচেয়ে দুর্বলতা হলো আমাদের পরিকল্পনা। আর আমরা এমন একটা যে করি, যখন আমাদের যদি ক্যাপাসিটিও নাই আমরা রাখার মজুত করার বেশি পরিমাণে, তাহলে আমরা আবার আমাদের টাকা রিজার্ভও কিন্তু খুব বেশি থাকে না, যে আমরা অনেক দেনা জর্জরিত, তো সেটা কিন্তু রিজার্ভের কারণে অনেক কিছু আমরা আনতে পারি না। এর মধ্যে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। যদি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করতে হয়, বিবেচনা করতে হয়, তো আমাদের সক্ষমতা বলতে আমরা কি বুঝি, যে জ্বালানি সেক্টর আমরা কি আমদানি নির্ভর থাকবো সব কিছুতে? আপনারা দেখেন, খালি বিদ্যুৎ উৎপাদনের জন্য যত যন্ত্রপাতি সবগুলো কিন্তু আমদানি নির্ভর। এখানে কিন্তু $10-12 বিলিয়ন ইয়ারলি খরচ হয় খালি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে। জ্বালানি যদি 65% এখনও অনেক পরিমাণ টাকা আমাদেরকে দিতে হয়। তো এই যে জ্বালানি সেক্টরটা যে একটা পুরোপুরি মানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে জ্বালানি সংগ্রহ করা যোগান দেওয়া, সে দুইটাই কিন্তু আমদানি বলা চলে যে একদম 70%-এর মতো, 80% মতো। তো এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতিতে এত জনবহুল এলাকা দেশে, তাহলে আমাদের সক্ষমতা বাড়ছে না কেন? সক্ষমতা বাড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সক্ষমতা ইস্টার্ন রিফাইনারি 20% টোটাল ডিমান্ডের ক্রুড অয়েল প্রসেস করতে পারে। সেই আজকে 55 বছর ধরে যদি মনে করেন একই জিনিস আছে, আমরা নিয়ে দেখতেছি দুনিয়া বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য অথবা এটাকে বিকল্প আমাদের যে আরও অন্য ব্যবস্থাপনা করা দরকার, সেগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। যে বাপেক্সকে শক্তিশালী করা, তারপর হলো এনার্জি এফিসিয়েন্সি কনজারভেশন, যেটা আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং, সেটাকে মনোযোগ দেওয়া। আমরা কিন্তু সবসময় দেখেন, আমরা যে বিপিসি বলেন, পেট্রো বাংলা বলেন, আবার দেখলেন এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, তারপরে স্যাডা একটা নতুন সংস্থা তৈরি হয়েছে। আমরা দেখেন এখানে কত ধরনের বৈষম্যহীনতা দেখেন, যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া অর্গানাইজেশন, এবং তারা কিন্তু ট্যারিফ নির্ধারণ করার কথা সব সেক্টরে, সব এনার্জির দিক দিয়ে, কিন্তু এটাকে কিন্তু একদমই কাজ করতে ইনেকটিভভাবে পরিচালিত হচ্ছে। এটা কিছু এতদিন পর তারা কোনো ট্যারিফেই তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। কিছুদিন আগে তারা জেট ফুয়েলে ট্যারিফ নির্ধারণ করার জন্য একটা ক্ষমতা পাইছে আইনে, তারপরে এই ফার্নেস তেল কি 1-2 মাস আগে শুনলাম গ্যাসের বাকিগুলো। আমাদের শফিকুল ইসলাম, আপনি যে কথাটি বলছিলেন এবং জ্বালানি সংকট আসলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, বিকল্প জ্বালানি কথা আপনি বলছেন, তো বিকল্প জ্বালানি কেন হচ্ছে না এবং আমরা কেন মনোযোগ দিচ্ছি না? জি, একটা সেটাই যে আমাদের ব্যবস্থাপনা একটা চরম একটা হজবরল অবস্থা। কারণ দেখেন, এই যে এনার্জি রেগুলেটরি কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিচ্ছে না, পলিসি বাস্তবায়ন করতে দিচ্ছে না, বারবার খালি ভেঙে নতুন সংস্থা তৈরি করছে। এতে একটা মাথা ভারী একটা প্রশাসন তৈরি হচ্ছে, খরচ বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে। কিন্তু সরকার কি এগুলো দেখে না? যে এগুলো সরকার, আমরা বারবারই বলে আসছি যে এত ডিভিশন দরকার নেই, এগুলোকে আরও সেন্ট্রাল ওয়েতে ম্যানেজমেন্ট করলে ক্ষুদ্র একটা দেশ। আমাদের ডিমান্ডও কিন্তু বেশি না, পাওয়ারের ডিমান্ড আমাদের এখন 17,000 মেগাওয়াট ফর এক্সাম্পল, এবং শীতকালে দেখবেন যে 7,000-8,000। তো এত বড় একটা ছোট পাওয়ার ডিমান্ড কান্ট্রিতে এতগুলো সংস্থা, যে একজন গ্যাস একজনে দেখতেছে, তেল একজন দেখতেছে, রেগুলেটরি কমিশন 2টা হচ্ছে, এটা পৃথিবীর নজিরবিহীন। এই ধরনের ব্যবস্থাপনা আসলেই আমি বলবো যে অত্যন্ত অপ্রত্যাশিত এটা। এবং প্রত্যেকটা বোর্ডের মধ্যে দেখবেন যে নন টেকনিক্যাল পার্সন এখানে থাকে। যদি 10 জন বিশিষ্ট একটা বোর্ড মেম্বার হয়, আপনি দেখেন জেনারেশনে বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, এনার্জিগুলোতে বলেন, সবগুলোতে ব্যুরোক্রেটরা থাকে। তো ব্যুরোক্রেটরা যদি এখানে থাকে, তারা এগুলি ভাগ করে তাদের অবস্থানের জন্য, তাদের এখানে পোস্টিংয়ের জন্য, থাকার জন্য, তাহলে তো আসলে জ্বালানি সংকট থেকে আমরা উত্তরণ পাবো না। এখানে তো রাইট পিপল রাইট প্লেসে থাকতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। আরেকটা হলো আমাদের যে বিভিন্ন ধরনের বহুমুখী জ্বালানি বিকেন্দ্রীকরণের যে আমরা এটা আসবো বহুমুখী জ্বালানি বিকেন্দ্রীকরণ। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে ইরানে কী পরিমাণ বাংলাদেশে, যেহেতু আপনি নিজেও ছিলেন, আপনার সন্তান সেও আমরা জানি যে ছিল, এবং এই যুদ্ধের মধ্যেও ছিল, খুব সম্প্রতি সে 2-4 দিন আগে হয়তো ফিরে এসেছে। জানতে চাইবো যে কী পরিমাণ বাংলাদেশি আছেন এবং কতদিন ফিরছেন, এরকম কোনো তথ্য আছে কিনা, এবং বাকিদের অবস্থা কী? বাংলাদেশি ইরানে খুব বেশি নেই। আমি যখন 2018 সাল, শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত যাই আছে 2018 সাল পর্যন্ত আমি ইরানে ছিলাম, 2010 থেকে দ্বিতীয় দফা এটা। তো এই সময়টাতে আমি যা জেনেছি তাতে হাতে গোনা কয়েক হাজার, সেটা 2-3 হাজারের বেশি না বাঙালি সব মিলে শিক্ষার্থী এবং অন্যান্য। শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, শিক্ষার্থী কম। এখানে বেশিরভাগ যারা বাংলাদেশি যারা আছে, তারা মূলত ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, ইরান হয়ে তুরস্ক দিয়ে
তুরস্ক পার হতে পারলে তো ইউরোপে ঢুকে যাওয়া যায় গ্রিসের ভিতর দিয়ে, কিন্তু ইরান হচ্ছে গেটওয়ে। এই জায়গায় ইরানকে অনেকে ব্যবহার করার চেষ্টা করে, ইউরোপে যাওয়ার পথ হিসেবে যেতে পারে না, আটকা পড়ে, ধরা পড়ে এই ইরানের ভেতরে থেকে অবৈধ হয়ে ফেরারি টাইপের হয়ে ওই ভিতরে নানা রকমের কাজকর্ম করে, মানে অবৈধ উপায়ে থেকে জীবনটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করে। ইরানের বিভিন্ন রকমের কাজকর্ম আছে, বিভিন্ন বহু ফ্যাক্টরি আছে, যেহেতু ইরান একটা নিজেদের কাজ নিজেরাই করে, সেই জায়গায় বাইরের লোকজন তো নেয় না। সেক্ষেত্রে 2-4 জন লোক যখন পায় তাদের কাজের আসলেই উন্নতি, মানে উপকার হয়, আপনি যেরকম তারা তো আনডকুমেন্টেড ইলিগাল হিসেবেই বেশিরভাগ বাংলাদেশি ইরানে আছে। এর বাইরে দূতাবাসের যে সমস্ত লোকজন আছে, অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে এই সমস্ত জায়গায় পড়ে, আর বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট পড়ে কোমে বা মাসাদের ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে পড়াশোনা করে। আর অল্প স্বল্প চাকরিজীবী আছে, যেমন ধরুন যে চায়না কোনো কোম্পানিতে কাজ করে, হয়তো চীন তাদেরকে পোস্টিং দিয়েছে ইরানে, আচ্ছা, মোবাইল কোম্পানি হতে পারে বা এরকম বিশেষ বিশেষ কিছু কোম্পানিতে। তো সাকুল্যে মিলে ইরানের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা খুবই কম এবং বৈধ জনসংখ্যা আরও কম। এর ভিতরে আমার ছেলে যেদিন আসলো ঈদের দিন ভোর সকালে, ওরা আসলো, এটা সম্ভবত কত তারিখ, ঈদ হলো 21 তারিখ, 21 তারিখে ওরা এসে পৌঁছালো। তো ওই দিন একটা বিমানে এসেছে, তারা ইরান থেকে আজারবাইজান হয়ে বাংলাদেশে আসলো, এক বিমানে 186 জনে আসতে পেরেছিল। সম্ভবত এইটা মানে জাতিসংঘ এবং বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে একটা বিশেষ ফ্লাইটে আনা হয়েছে, এটাই প্রথম। এর আগে অল্প কিছু সংখ্যক লোকজন আজারবাইজান হয়ে বা তুরস্ক হয়ে আসার চেষ্টা করেছে, অল্প অল্প কিছু লোক আসতে পেরেছে। এখন যারা বাংলাদেশের লোকজন আছে তারা রিয়েলি একটা অনিশ্চয়তার ভিতরে আছে, তাতে কোনো সন্দেহ নেই, এবং যুদ্ধের মাত্রা কমার তো কোনো লক্ষণ আমি দেখছি না, যার কারণে তারা নিশ্চয়ই অনিশ্চয়তার ভিতরে আছে। এবং এক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে ইরানের যে বাংলাদেশের দূতাবাস আছে, তারা যদি উদ্যোগ নিয়ে বাকিদেরকে ফিরে আনার ব্যবস্থা করে চেষ্টা করে, এবং কারা কত দূর আসতে চায় সেটাও একটা ব্যাপার, সব কিছু মিলে একটা চেষ্টা করলে মনে হয় আরও কিছু লোকজনকে ফিরে আনা চাই। এই ব্যাপারে আপনার, যেহেতু আপনি নিজের ছেলেই সেখানে ছিল, ওর তার কাছে তো নিশ্চয়ই শুনেছেন যে কারা কি অবস্থায় আছে এখন, যেহেতু এখনো ইরানে বোমা পড়ছে, হামলা চলছে। হ্যাঁ, আমি এই ব্যাপারে আমার ছেলের কাছে যা শুনেছি, আসলে ওখানে যেহেতু বাংলাদেশি লোকজন খুবই কম, স্ক্যাটার্ড, এবং বিভিন্ন দেশে যে কমিউনিটি গড়ে ওঠে, ইরানে কিন্তু বাংলাদেশি কোনো কমিউনিটি এইভাবে গড়ে ওঠেনি, লোকজন খুব কম থাকার কারণে এটা হলো একটা একেবারে বিচ্ছিন্নভাবে থাকে, একদম অনেকটাই খুবই বিচ্ছিন্নভাবে থাকে। একেবারেই খুব লিগাল যে সমস্ত লোকজন তাদের সাথে কিছু যোগাযোগ থাকে। যেমন আমার ছেলে যেহেতু সে ইরানে হয়েছে, সে 2001 সালে ইরানে তার জন্ম, সেই ইরানে হয়েছে, ইরানে লেখাপড়া করেছে, পরে আমরা দেশে চলে আসি, আবার সেই ইরানে গিয়ে লেখাপড়া করছে, মেডিকেলে পড়ছে, তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস, এখানে সে পড়াশোনা করে মেডিকেলে 4th ইয়ার স্টুডেন্ট। তো আমার যে রেডিও তেহরানের যে সমস্ত সহকর্মী ছিল তাদের সাথে আমার ছেলের যোগাযোগটা আছে, আবার দূতাবাসের সাথেও আমার ছেলে যোগাযোগ রাখতো, আবার যারা শিক্ষার্থী তাদের অনেকের সাথে যোগাযোগ হচ্ছে। এই রকম যোগাযোগ থাকার কারণে তার কাছ থেকে যা জানতে পেরেছি, আর আমার সাথে রেডিও তেহরানের আমার যে সাবেক সহকর্মী যারা এখনও ইরানে আছে তাদের অনেকের যোগাযোগ আছে, তাদের কাছ থেকে শুনতে পারি। তারা আমাকে যা জানিয়েছে সেটা হচ্ছে যে একটা অনিশ্চয়তার ভিতরে তো অবশ্যই আছে, কোনো হতাহতের খবর না, আমাদের বাংলাদেশি কেউ ইরানে এবং তো হতাহত হয়েছে এরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই, এটা একটা ভালো খবর। এবং তেহরান থেকে আসলে একটা খবর আমি শুনি, প্রায় দিনই আসে, আমাকে জানায় বা আমি জিজ্ঞেস করে জানতে পারি যে ইরানে আসলে তেহরানের যে পরিমাণে হামলার কথা আমরা শুনতে পাই, আসলে এতটা হামলা বা এইরকম ক্ষয়ক্ষতির মাত্রাটা এইরকম না। আমার ছেলেই বলেছে, আমি বললাম যে তুমি যে শহরের এই চলে গেলে, তেহরানের পাশের শহর, যুদ্ধ শুরুর 7-8 দিনের ভেতরে, সেখান থেকে যে তুমি তেহরান ফিরলে, তেহরান থেকে আবার আজারবাইজান গেলে 12 ঘন্টা লাগে তেহরান থেকে আজারবাইজান পৌঁছতে, বাইরোটেই বাসে গেলে। তো এই সব কিছু মিলে ইরানে কেমন দেখলে, যুদ্ধের ক্ষয়ক্ষতি কেমন দেখলে? তা আমাকে বললো যে হাইওয়ে দিয়ে যদি যাই তাহলে কোনো ধ্বংসযোগ্য কোনো কিছু আমি আমার চোখে পড়েনি, এরকম দেখলাম না। মাঝে মাঝে কিছু কিছু হামলা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো অনেকগুলো একটা রেসিডেন্সিয়াল এরিয়া বা
বহু সংখ্যক বিল্ডিং আছে, তার ভিতরে হয়তো আইআরজিসির বা সেনাবাহিনীর বা কোনো ফোর্সের কোনো একটা বা পুলিশের কোনো একটা কোয়ার্টার ছিল, হেডকোয়ার্টার বা ক্যাম্প বা বেজ, হয়তো সেখানে হামলা হয়েছে, কিন্তু সচরাচর যে সেটা চোখে পড়বে এমনটা না, বা অনেক বেশি হামলা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙেছিল, তছনছ হয়ে গেছে, এমনটাও না। যা ঘটেছে বললো যে আমার ছেলে জানালো যে ইসরায়েল এবং আমেরিকা প্রচুর হামলা করেছে, কিন্তু ইরানের যেহেতু ডিফেন্স সিস্টেম স্ট্রং, সেই ডিফেন্স সিস্টেম থাকার কারণে প্রচুর সংখ্যক বোমা এবং ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে পেরেছে। বলে যে আমরা নিজেরাই তো চোখের সামনে দেখেছি, প্রচুর সংখ্যক ইন্টারসেপ্ট করেছে, যার কারণে হিট নেয়ার সংখ্যাটা পরিমাণটা অতটা বেশি না। আচ্ছা, এই আর কি ব্যাপার। আচ্ছা, শফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে জ্বালানি বহুমুখীকরণের কথা, অর্থাৎ এ ধরনের সমস্যা আমরা মাঝে মাঝে ফেস করছি, যেহেতু আমরা আমদানি নির্ভর জ্বালানির ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে জ্বালানি বহুমুখীকরণের কথা বলছেন, তার তো নিশ্চয়ই যৌক্তিকতা আছে, এবং এইটা নিয়ে কেন কাজ হয় না? একটা দেখেন, আমাদের যে অনেক দিন ধরে কিন্তু আমাদের এই যে বাপেক্সকে শক্তিশালী করার কথার জন্য সবাই বলছি আমরা, কিন্তু তাদের যে আর্থিক সক্ষমতা, তাদের যে কারিগরি সক্ষমতা, তো এইগুলো কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি। কারণ আমাদের যে ল্যান্ডে যে খুব কয়টা গ্যাস ক্ষেত্র আছে, সেটার থেকে আমরা নতুন করে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারিনি। কিন্তু আমাদের কিন্তু আরও অফশোরে আমাদের দরকার অনেক অনুসন্ধান, সেটা কিন্তু আমরা ওর থেকে মনোযোগ দিতে পারিনি। তো এটা একটা আমাদের বাপেক্সে শক্তিশালী করে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো এক্সপ্লোর করা উচিত। আমাদের যে সম্ভাবনা আছে আমরা যারা জানি যে এটা একটা বিষয় হতে পারে। আরও বহুমুখীকরণ, যেমন নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকার অনেক দিন ধরে এটা নির্মাণ করতেছে। রূপপুর আপনারা জানেন যে 24 মেগাওয়াটের 2টা ইউনিট এখানে নির্মাণাধীন আছে। সেটা দ্রুত চালু হওয়া উচিত, কারণ অনেক দিন হয়ে গেছে, কারণ এটা প্রায় 9 বছর অধিক সময়কাল ধরে এটা নির্মাণ হচ্ছে। তো এটা থেকে যদি আমরা অন্ততপক্ষে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাই, তাহলে কিন্তু আমরা জ্বালানির উপর একটা চাপ কমে, যে আমদানি নির্ভর জ্বালানি যেটার উপর। তারপর দেখেন যে সৌরশক্তির উপর যেটা নিয়ে আমরা যে ধরনের নীতিতে আমরা বলছিলাম যে 2030 সালে 20% বা 40 সালে আমরা 30%, আসলে এগুলো কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না কোনোটাই। আমরা অনেক তার আগে 2015-তে নীতি ছিল, সৌরশক্তি রিনিউয়েবল এনার্জি নীতি যেটা ছিল, সেটাতে কিন্তু আমরা 15%, 10%, কোনোটাই আমরা এখন পর্যন্ত আমাদের যে দেখলাম 5% আমরা অ্যাচিভ করতে পারিনি। তো এই বিষয়গুলো দেখা গেছে যে আমাদের নীতিতে বা আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের আপনি রূপপুর পরমাণুর কথা বলছেন, রূপপুর পরমাণু কেন্দ্র কি এই কারণে ডিলে হচ্ছে যে যেহেতু রাশিয়া ওটা প্রকল্প ডেভেলপ করছে এবং রাশিয়া এখন নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত, সেটার কোনো ইম্প্যাক্ট? এটা তো একটা আছে, সাপ্লাই চেইনে অনেক ধরনের সরবরাহ বিঘ্ন ঘটতেছে, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বহুদিন ধরে তাদের যে কম্পোনেন্টগুলো আগে ইউরোপ থেকে তৈরি করতো, সেগুলো এখন তারা নিজেরা তৈরি করতে হচ্ছে, অন্যরা কেউ রাজি হচ্ছিল না। তো এগুলি নিয়ে অনেক ধরনের কোভিড একটা বিষয় ছিল। তো সরবরাহ শৃঙ্খলার মধ্যে ব্যাঘাত ঘটার ফলেই এই বিলম্বগুলি হচ্ছে, যার প্রভাব আমাদের উপর পড়ছে। কিন্তু আমরা যেটা দেখতেছি যে আরও যদি বহুমুখী, যেটা বললেন যে বায়ু ক্ষেত্রে বায়ু ব্যবহার করে, শক্তি ব্যবহার করে কিন্তু আমরা যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে, কিন্তু এখন অনেকেই নিয়ে গবেষণা অনেক পরিমাণ কম করছে, এবং আমাদের যে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে পৃথিবীতে বায়ু শক্তির মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করার, তো এগুলো অফশোর বা নিয়ার দ্য শোরের মধ্যে এরকম অনেক ধরনের সম্ভাবনা আছে যে এখানে 1,500 থেকে 2,500 মিনিমাম এগুলো আমরা করতে পারি। সৌরশক্তি থেকেও আমাদের 1000 মোটামুটি সব মিলে বলেন, এখানে কিন্তু অনেক কিছু আছে। এবং আরেকটা বহুমুখীকরণ যেটা আমরা বলতে পারি যে ওয়েস্ট টু এনার্জি, যেটা নিয়ে আমরা আমিনবাজারে, এটা অনেক দিন ধরে এখানে পরিকল্পনার মধ্যে আছে, প্রজেক্ট আছে, বাস্তবায়ন হচ্ছে না। তার মানে এই যে ওয়েস্ট টু এনার্জি পৃথিবী অনেক দেশে এটা আছে, যেটা আমাদের প্রচুর ওয়েস্ট তৈরি হচ্ছে, এগুলোকে প্রসেস করে তারপর বিদ্যুৎ উৎপাদন করা। তার মানে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু আমরা একটা হলো জ্বালানি সাশ্রয়ী করা। জ্বালানি সাশ্রয় কিন্তু আমরা অনেক কিছু করা উচিত, যেমন মনে করেন এটা জ্বালানি সাশ্রয় করলে আমাদের উৎপাদন কম লাগে, পরিবেশ আরও ভালো থাকে, ভারসাম্য আমরা দেখতে পাই। কিন্তু দেখেন এখানে আমাদের যে গণপরিবহনের কথা যদি আমরা বলি, আমরা যে 4টা বাসের মালিক, সে একটা বাস 3টা বাস নামাই দিছে, সে একজন ব্যক্তি, এরকম করে করে হাজার হাজার মনে হয় এইরকম বাস আছে যেগুলি নিয়ে মানসম্পন্ন কিছু না, এগুলো পুরানো ইঞ্জিন দ্বারা চলিত। কিন্তু আমরা বারবার বলে আসি যে এই মেগা সিটিতে এইভাবে পরিবহন ব্যবস্থা করলে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না এবং শহরের পরিচ্ছন্নতা ফিরে আসবে না, আমরা পরিবেশের থেকে বিপর্যয় মধ্যে আরো বেশি পড়বো। তাহলে এখন কি করা? তা আমরা কি কয়েকটা কোম্পানিকে, বড় কোম্পানিকে আমরা ঠিক করে তারা ডাবল ডেকার মাধ্যমে আর নতুন বাস, যেটা মডার্ন ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ব্যবস্থাপনা করতে পারি। তা এই জিনিসটা কেন হচ্ছে না?
তাহলে পরিবহন শ্রমিকদের জন্য কি আপনারা চিন্তা করে বারবার খালি কি আমি এত বড় একটা ক্ষতি করবো দেশের শহরের, আমরা কি এই কাজটা করতে পারি না? আমরা আশা করি যে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সিরাজুল ইসলাম একদম শেষে চলে এসেছি। যেহেতু আপনি বারবারই বলছেন যুদ্ধ সহসা থামার লক্ষ্য নেই, আমাদের তো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের প্রবাসীরা রয়েছেন, তাদের আসলে এখন আমাদের কি করা উচিত, মানে কি ভাবনা বা তাদের নিয়ে কি ভাবা উচিত সরকারের? আসলে তাদের নিয়ে যে কি ভাবা, এটা খুব জটিল একটা পরিস্থিতি তৈরি করেছে, এই কারণে যে এটা এমন না যে যে সমস্ত আরব দেশে আমাদের বাংলাদেশি বিভিন্ন জনশক্তি রয়েছে তারা সরাসরি, সেই সমস্ত দেশ সরাসরি যুদ্ধে জড়িত না, কিন্তু যুদ্ধের আবার মারাত্মক রকমের ভিকটিম তারা। যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এরা কেউই কিন্তু সরাসরি এই যুদ্ধে জড়িত না, অথচ যুদ্ধের ক্ষেত্রই এইগুলো। তো এখানে এমন অবস্থা না যে আমাদের যে সমস্ত লোকজন এখানে কাজ করে তারা কাজ করার মতো অবস্থায় নেই, এমনটা না। আবার এমনটাও না যে তারা নিরাপদে থাকতে পারছে ওখানে, কারণ কখন কোন মানে সময় যে কোথায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন মারবে ইরান, এর কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এবং কোনো নিরাপত্তাও নেই। সেক্ষেত্রে খুব একটা অনিশ্চিত একটা অবস্থার ভেতরে, দোটানার ভেতরে এই মুহূর্তে তাদেরকে ফিরিয়ে যে আনবো আমরা, সেই রকমের বিমান চলাচলও খুব একটা অ্যাভেলেবেল না। এটা যেমন এত মানুষকে ফিরিয়ে আনতে তো একটা সময়েরও দরকার, অনেক সময়ের দরকার। আবার তাদেরকে ফিরে আনতে গেলে একটা কস্ট, অনেক রকমের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, আবার না আনলে অনিশ্চয়তার ভিতরে থাকছে। এটা একটা প্রস্তুতি সম্ভবত থাকা দরকার, যদি সহসা শেষ না হয়, আরো যদি অ্যাগ্রাভেট করে। তবে আমি যেটা বুঝতে পারছি যেহেতু আলোচনার কথা একটা হচ্ছে, ইরানের পক্ষ থেকে এখনই আলোচনায় যাচ্ছে না, এবং ইরানের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত না মানলে ইরান আলোচনায় যাবে না। অন্তত 5টা শর্তের ভিতরে অন্তত 3-4টা তো মানতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবেই, এবং অলরেডি হয়েছে। আমেরিকা কিন্তু আসলে এই যুদ্ধের চাপে, এখন আমেরিকা চাপে, কারণ ইরান হরমুজ প্রণালী, এক হরমুজ প্রণালী তো মোর দ্যান অনেকগুলো পরমাণু বোমা চেয়ে এক হরমুজ প্রণালী আটকে দেওয়াই বেশি বড়। মানে আপনি বলতে চাচ্ছেন ইরানের শর্ত মেনেই যুদ্ধ বন্ধ অনেকটা এরকম হবে, এবং সেই দিকে না গেলে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, ইসরায়েলরা বিশ্বের মুখে চাপে পড়বে এবং অলরেডি পড়েছে। সেই জায়গা থেকে হয়তোবা যুদ্ধের গতি প্রকৃতি একটু স্তিমিত হতে পারে, ইতিবাচকভাবে মানে শান্ত হওয়ার দিকে যেতে পারে, বাট এখনই না, টাইম লাগবে। কিন্তু এর পাশে আর একটা খবর আছে, এটা একটা ভালো দিক। কাতার এবং ওমান গতকালকেই বলেছে তারা কিন্তু এই যুদ্ধে ইরানের, মানে এই যুদ্ধ প্রলম্বিত হোক এটা চায় না, বরং কূটনৈতিক উপায়ে তারা যুদ্ধ বন্ধ হোক এটা চায়। তার মানে ধারণা করা হচ্ছিল, একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আরব দেশগুলো বুঝি ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কাতার এবং ওমানের এই ঘোষণা পরে আরব দেশগুলোর ভিতরে একটা বিভক্তি তৈরি হয়েছে। তার মানে এই আশঙ্কাটাও আমেরিকার পক্ষ হয়ে আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে, এই আশঙ্কাটা তুলনামূলক কমে গেল। এর মানে দাঁড়াচ্ছে যে আলটিমেটলি আবারও ঘুরে ফিরে ইসরায়েল এবং আমেরিকায় চাপে পড়ে। সেই ইসরায়েল এবং আমেরিকা যেহেতু চাপে পড়ছে, অতএব তারাই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে, এবং ইসরায়েলের অবস্থা কিন্তু আসলে খুব কঠিন পরিস্থিতি তৈরি করেছে ইরান, খুবই কঠিন পরিস্থিতি। কারণ ছোট্ট একটা জায়গা, তো মাত্র 20,000 বর্গ কিলোমিটারের একটা দেশ ইসরায়েল, প্রতিদিন যে পরিমাণে হামলা হচ্ছে। আমেরিকা যদি এই মুহূর্তে, ডোনাল্ড ট্রাম্পের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই যুদ্ধ থেকে যদি পিছটান বাড়ে তো ইসরায়েল পড়বে একা একা, এবং তার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলবে, এবং অলরেডি তৈরি হয়েছে। এই জায়গা থেকে তাদের সামনে যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্যে মনে হয় পরিস্থিতি একটু বেটার হলেও হতে পারে। ধন্যবাদ সিরাজুল ইসলাম এবং অধ্যাপক শফিকুল ইসলাম চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির কথা শুনলেন। যুদ্ধ আসলে কখনো শান্তি বয়ে আনে না। মধ্যপ্রাচ্যে আমরা যে যুদ্ধটি দেখছি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধের ফলাফল বা নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের উপরে পড়েছে, এবং বিশেষ করে আমাদের প্রবাসী যারা রয়েছেন মধ্যপ্রাচ্যে তাদের উপর পড়েছে। আমরা আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এই যুদ্ধ সহসা শেষ হবে এবং আমাদের উপর যে খারাপ প্রভাব পড়েছে সেটিও কাটিয়ে উঠতে সক্ষম হব আমরা, সেই প্রত্যাশা এবং আশা রেখে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।